রাষ্ট্র মেরামত ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপির ইশতেহার কাম। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের সবশেষ নির্বাচনী সমাবেশ। সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, দাবি জামায়াতে আমিরের। ক্ষমতায় গেলে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 আসামির যাবজ্জীবন, রাজসাক্ষী আফজালুলকে ক্ষমা। এবং রাজধানীর পল্লবীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, অভাবের তাড়নায় আত্মহত্যা ধারণা পুলিশের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জাতীয়বাদী দল বিএনপির সবশেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে আগামী 8 ফেব্রুয়ারি দুপুর 2টায়। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে হবে এই সমাবেশ। আজ দুপুরে নয়াপল্টনে এক যৌথ সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, আগামীকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে, পার্টির সামনে। রাষ্ট্র মেরামত ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আসছে বিএনপির ইশতেহার, যেখানে 31 এবং 27 দফার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীর অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, বাংলাদেশের প্রতিটি মানুষের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। শুক্রবার সোনারগাঁ হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতে দলটির 31 দফা প্রস্তাবনা ছিল অনেক আগে থেকেই। এবারে ইশতেহারেও এই বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী সহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় রাষ্ট্রীয় কাঠামো মেরামতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও ইশতেহারে সম্পৃক্ত করা হয়েছে। নারী এবং তারুণ্যদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইতিমধ্যেই ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নগরায়ণ, পরিবেশ, নারী ও যুবকদের শিশুদের বিকাশ, প্রতিটি ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটারই কিন্তু সুবিস্তৃত পরিকল্পনা ইনশাআল্লাহ আমাদের এই নির্বাচন। ইশতেহারে বিএনপি ঘোষিত 31 দফা দাবির নির্বাচনী কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া জুলাই সনদের আলোকে মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা দেয়ার কর্মপরিকল্পনা ইশতেহারে থাকবে। এর বাইরে সুপ্রশাসন, রাষ্ট্রীয় কাঠামো, জবাবদিহিতাকে গুরুত্ব দেওয়া হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, মানবাধিকার রক্ষা, প্রশাসনের বিকেন্দ্রকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল ও নদী খনন, পুনরায় খনন করে পানি প্রবাহ নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে বিএনপির ইশতেহারে। তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ, 5 বছরে 25 কোটি গাছ রোপণ এবং সারা দেশে পর্যায়ক্রমে সম্মিলিত বর্জ্য ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও দেবে বিএনপি। আমাদের মূল লক্ষ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে জীবনে সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দল করা লাগবে না। সামাজিক সুবিধা আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি মানুষের। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। মানবিক নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। আমরা চলে যাচ্ছি তার কাছে। খোকন, আপনি তো পটুয়াখালীতে আছেন, পটুয়াখালীতে কেমন দেখছেন আজকের প্রচারণা জানাবেন?
পটুয়াখালী 3 আসন, গলাচিপা এবং 10 মিনিট চিকনিকান্দি বাজারে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী এখানে নির্বাচনটা কিন্তু অনেক জমজমাট আমরা দেখতে পাচ্ছি। এটার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনি জানেন যে ভিপির সাবেক যে ভিপি রয়েছেন নুরুল হক নূর, তিনি কিন্তু এখানে নির্বাচন করছেন। সাথে সাথে কিন্তু এখানে যে বিএনপির যে আহ, আহ, স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন বিএনপি থেকে, যিনি বিএনপির বিপক্ষে গিয়ে যিনি নির্বাচন করছেন হাসান মামুন, তিনি কিন্তু এখানে কিন্তু ঘোড়া মার্কা নিয়ে এখানে নির্বাচন করছেন এবং ভিপি নূর কিন্তু এখানে ট্র্যাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো গলাচিপা এবং 10 মিনিটে কিন্তু ভোটারদের মাঝে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দারুণ একটি পরিবেশ বিরাজ করছে। এখানে অনেক ভোটারও রয়েছে। আমরা একটু জানতে চাবো যে আপনাদের এলাকায় এই যে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? আপনারা এইখানের পরিবেশটা কেমন দেখছেন? নির্বাচন পরিবেশ খুব এখন পর্যন্ত খুব শান্ত আছে এবং সবাই সহনশীল আচরণ করতেছে এবং পরিবেশ খুব ভালো আর কি। জি, এবারে নির্বাচনে আপনি একজন ভোটার হিসেবে কি আশা করছেন? আমি ভালো কিছু আশা করছি। মামুন ভাই বিগত দিন থেকে এই রাজপথে লড়াকু সৈনিক হিসাবে আমাদেরকে সকলকে নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কিন্তু কথা বলছিলাম 10 মিনা এবং গলাচিপার যে সাধারণ ভোটার আছে তাদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা চাচ্ছে একজন যে প্রার্থী তাদের সুখে দুঃখে থাকবে, এরকম একজন প্রার্থী কিন্তু তারা এবার নির্বাচন করবেন বলে আমাদেরকে জানালেন। তো পটুয়াখালীর গলাচিপা থেকে নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। দুপুরে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন এবং উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্লোগানে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এসব জনসভায় আমসহ কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন করার কথা জানান জামাত আমির। জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁদাবাজের রাস্তা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে, তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। বিভিন্ন স্থানে দিনভর প্রচারণার অংশ হিসেবে নাটোরের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মিজান, জামায়াতের সমাবেশ ঘিরে সবশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে জানাবেন। তারপরে নাটক 2 আমি স্লোগান করে দিচ্ছি ইনশাআল্লাহ। জাস্টিস দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য চলে যাচ্ছে পরের সংবাদে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সেনা সদর। দুপুরে এক ব্রিফিংয়ে সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবারের নির্বাচনে বড় হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার। এদিকে বরগুনায় এক অনুষ্ঠানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সুরাইয়া মুনির রিপোর্ট। ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন ও জাতীয় নির্বাচন উপলক্ষে সমন্বয় সভায় যোগ দেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
পরে সংবাদ সম্মেলনে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দিয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, এবারের নির্বাচনে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রের যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি নিরাপত্তা। বাংলাদেশ সেনাবাহিনী গত 10 জানুয়ারি 2026 তারিখে আমাদের যে মোতায়েন সংখ্যা ছিল সেটা 35,000 থেকে বাড়িয়ে আমরা 50,000-এ উন্নীত করেছি এবং পরবর্তীতে 20 জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। গেল 14 দিনে জুলাই অভ্যুত্থানে হারিয়ে যাওয়া 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে উল্লেখ করে নির্বাচন ঘিরে অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা চান মঞ্জুর হোসেন। যে কোনো একটা মিথ্যা বা অপতথ্যের প্রচারের আগেই আপনারা যদি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর একটা সংবাদ যদি আপনারা প্রকাশ করেন, ইলেকট্রনিক এবং যেটা মেইন স্ট্রিম মিডিয়া যেটা, সেখানে যদি এটা নিয়ে আসা যায় তাহলে এটা অনেকটাই রোধ করা সম্ভব হবে। 14 দিনে আমরা প্রায় 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছি, যার অধিকাংশই দেশি বিদেশি পিস্তল। এদিকে বরগুনা এক অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তার বাহিনী প্রস্তুত। একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদেরকে আগামী কয়েকদিন পরিশ্রম করে যেতে হবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে। ভোটের 2 দিন আগে পরে বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন নৌপ্রধান। বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো এবং হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া 7 জনের যাবজ্জীবন ও 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর রাজসাক্ষী আফজালুলকে ক্ষমা করে দেন ট্রাইব্যুনাল। দুপুরে এমন রায় দিয়ে সাইফুলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আরও জানাচ্ছেন মোদাসির আলী। 24-এর গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এর রায় দেন। এ মামলার মোট আসামি 16 জন। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ওসি AFM সায়েদ, আশুলিয়া থানার সাবেক SI আব্দুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগের রনি ভুইয়াকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এদের মধ্যে কেবল আব্দুল মালেক ও মুকুল চোকদার গ্রেপ্তার রয়েছেন। এছাড়াও 7 আসামিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড, 2 জনের হয় 7 বছরের সশ্রম কারাদণ্ড। এ মামলার রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আফজালুল হককে ক্ষমা করেন ট্রাইব্যুনাল। রায়ের বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশগুলা বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। ক্ষোভ জানায় আসামিদের পরিবারও। আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী বানায়। আমার হাজবেন্ড মোহাম্মদ আব্দুল্লাহ কাফি 5 তারিখ আমার মিসক্যারেজ, আমার অসুস্থতা জনিত কারণে সে ঢাকার বাসায় ছিল, সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। কোনো সাক্ষী বলতে পারে নাই এবং আমি স্পষ্টভাবে আয়ো সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি SI আব্দুল মালেককে কোনো ভিডিওতে, অডিওতে দেখেছেন কিনা বা তার কোনো শব্দ শুনেছেন কিনা। তিনি অস্বীকার করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি দেখেন নাই। অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব। আশুলিয়ার ঘটনায় প্রাণ হারান সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়জিৎ বোস্তামি, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম। যে লাশ তুলছে তার নাম আব্দুল হক, সেইখানে আমাকে দিয়ে আমাকে এই সাজা কেন দিল? মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ থেকে তারা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আর নিহত পরিবারের সদস্যরা জানান তাদের সঙ্গে কারো মনোমালিন্য ছিল না। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে বলেও জানায় পুলিশ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মিরপুর পল্লবীর 11 নম্বর সেকশনের ওয়াবদা বিহারি ক্যাম্প এলাকার একই পরিবারের 4 সদস্যের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে স্বামী মাসুম, স্ত্রী ফাতেমা এবং তাদের 2 অবুঝ সন্তান মেহেরাজ আফরাজ। বিহারি ক্যাম্পের একটি ছোট ঘর থেকে সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে 4 জনের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। কিস্তি যে টাকা নিতে আসছিল উনি মানে গেট লক করছে, খুলতেছে না। আশেপাশে লোকদেরকে ডাকছে, ডাকার পর তখন উনি মানে বুঝতে পারছে যে ঘরের লোকটা মানে মারা গেছে। ফিরোজ ভাইয়ের ওয়াইফ মানে এর বড় ছেলের যে মারা গেছে তার বড় ভাইয়ের ওয়াইফ দেখে এটা ক্যাচি দিয়ে কেটে লাশটাকে নিচে নামায় দিয়েছে। দেখি 4 জন একভাবে সিরিয়াল হিসাবে ঘুমানো আছে। তা বউ থেকে জিজ্ঞাসা করলাম, ওই মাসুম ঝুলানো ছিল, আমি কেচি দিয়ে কাটছি। অটো চালক মাসুম শান্ত স্বভাবের ছিল, কারোর সাথে কোনো ঝামেলা ছিল না বলে জানান তার মা এবং বড় ভাই। ওই বাচ্চাটা চিল্লাইছে তো আমরা দৌড়ে গেছি, আমরা কোনো কিছু জানি না। আমরা এত রাত পর্যন্ত জাগনা থাকি, ঝগড়াঝাটি হলে তো শুনতে পারতাম। কারোর সাথে ওরকম বেশি কথাও বলেন, কথা বলে খুব কম। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ, ডিবি, সেনাবাহিনী ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। এই সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে অটো চালক মাসুম। ভিকটিম মাসুমের হচ্ছে 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা ক্লাস 5-এ পড়ে। তো সে বলল ওই কিস্তির টাকা এখানে সমিতির লোক নিতে আসে, তার বড় ভাইয়ের স্ত্রী দিয়েছে। চাচি বলেছে যে তুমি তোমার বাবাকে ডাক দাও। সে ডাক দিতে গিয়ে দেখে তার বাবা ফ্যানে ঝুলতেছে, আর নিচের মধ্যে তার মা এবং 2 ভাই। তখন সে চিৎকার দিলে তার বড় ভাই ফিরোজ সাহেবের স্ত্রী যান, তিনি গিয়ে, ওনার নাম হচ্ছে রোজিনা, উনি গিয়ে দেখে উনিই নামাইছেন কেটে। এখন মনে হচ্ছে যে এটা আত্মহত্যা, সবকিছু মিলিয়ে। ঘটনাটিকে অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ময়নাতদন্ত শেষে ঘটনার সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। এটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখতে চাই, কারণ হচ্ছে 4টা ডেড বডি। তো আমরা যদি এরপরে যে কোনোভাবে যদি কোনো তথ্য আসে সেভাবে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে প্রতিবন্ধীদের জন্য নির্বিঘ্ন ভোট প্রদানের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন। এছাড়া নির্বাচনী ইশতেহার নিয়েও হতাশা প্রকাশ করেন তারা। সকালে ডিসেবিলিটি রাইটস এবং টিআইবি আয়োজিত ব্রিফিংয়ে উঠে আসে এমন বক্তব্য। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত না হলে আসন্ন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না। মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেশে মোট ভোটারের প্রায় ৩৭ লাখ প্রতিবন্ধী ভোটার। বিশাল এই জনগোষ্ঠী জাতীয় অর্থনীতির অংশ হলেও নির্বাচনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ এখনও বাধার সম্মুখীন হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার ও রাজনৈতিক প্রত্যাশা নিয়ে সরব সংগঠনগুলো। টিআইবির সংবাদ সম্মেলনে উঠে আসে প্রতিবন্ধীদের যাতায়াত প্রতিবন্ধকতা ও ভোট কেন্দ্রের অবকাঠামোগত সমস্যার চিত্র। আগামী নির্বাচনে অনেক সবর্ণ বাক প্রতিবন্ধী এবং যারা হুইল চেয়ারে চলাচল করেন ভোট দেওয়ার জন্য যাবেন। তো সেই বিষয়ে আমিও চিন্তা করছি যে আমি একা হয়তো গেলে সেক্ষেত্রে আমি কমিউনিকেট করতে পারবো কিনা। ইলেকশনের পরে যারা সরকার গঠন করবেন তাদের কাছেও আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। রুলস অফ বিজনেস না বদলায় তাহলে আসলে প্রতিবন্ধী মানুষের জন্য কোনো উন্নয়ন আসবে না। গতকাল 2টা ইশতেহার এসছে, কিন্তু আমি কিছু খুঁজে পাই নাই। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে সব ভোটারদের জন্য সমান ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একই ধরনের পরিবেশে ভোট দেওয়ার মতো তাদের যে সক্ষমতা যতটুকু আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করে উপযোগী পরিবেশ সৃষ্টি করার মতো দায়িত্ব যে প্রতিষ্ঠানগুলোর, যে কর্তৃপক্ষের, তাদের সকলের কাছে আহ্বান। ভোটদানের স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় উন্নত বিশ্বের আদলে ব্রেইল ব্যালট পদ্ধতি চালুর দাবিও জানানো হয়। এছাড়া মিশ্র ভোট পদ্ধতির প্রচলনের দাবিও জানায় ইফতেখারুজ্জামান। আদর্শ জায়গাটা হলো যে হ্যাঁ, যারা দৃষ্টিপ্রতিবন্ধী তাদের সকলের জন্য ব্রেইল পদ্ধতি হতে পারলে ভালো, যেহেতু চর্চা আছে বিভিন্ন দেশে। কিন্তু আমরা যতদূর পৌঁছানোর আগে পর্যন্ত বিকল্প পদ্ধতিগুলির একটা মিশ্র পদ্ধতির বিবেচনা করা উচিত। বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নে প্রতিবন্ধীদের রাষ্ট্রীয় কাঠামো মূল স্রোতে আনার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আরো অনেক শক্তিশালী বা মজবুত ভিত্তি প্রস্তুত করার সুযোগ ছিল। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে 2 দফা বৈঠকে এমন সিদ্ধান্তে আসেন আন্দোলনকারীরা।
তবে আগামী রবিবারের মধ্যে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। জনসমর্থনহীন জামায়াত ইসলামী অসহায় মানুষকে টাকার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় 15তম দিনে গণসংযোগকালে তিনি বলেন, জনগণ তাদের এই ধরনের প্রলোভন প্রত্যাখ্যান করবে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণকে নিয়ে মোকাবেলার প্রত্যয় জানান আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সমর্থন আদায়ে ভোটারদের কাছে তুলে ধরছেন নানা পরিকল্পনা। নির্বাচনী প্রচারণার 15তম দিনে রাজধানীর কালশীতে গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমিনুল হকের মতো পরিচ্ছন্ন প্রার্থী পেয়ে খুশি পল্লবী রূপনগরের মানুষ। তাকে বিপুল ভোটে নির্বাচিত করার কথাও জানান এলাকাবাসী। তিনি মানুষ হিসেবে যেমন ভালো, ফুটবলের মাঠেও যেমন তিনি অনেক ভালো একজন দক্ষ খেলোয়াড় ছিল, ভালো খেলছেন, ভালো গোলকিপার ছিল, ভালো ক্যাপ্টেন ছিল এবং রাজনীতির মাঠেও তিনি অনেক ভালো ক্যাপ্টেন হিসেবে কাজ করতেছেন। ঢাকা 16 আসনে নির্বাচিত হন জনগণের ভোটে, আমার আশা তিনি ভালো করবেন। আমিনুল হক সাহেব যখন রাজপথে নামে বা গণসংযোগের নামে সাধারণ মানুষগুলোর বাড়ির বিল্ডিং থেকে বিভিন্ন থেকে নেমে আসে, তা আমরা আশা করি যে আমাদের মনোনীত প্রার্থী একটা বিপুল ভোটে। গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন তিনি। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সহযোগিতা নিয়ে আমাদের নেতাকর্মীরাও সতর্ক রয়েছে, আমরা দৃঢ়ভাবে সেগুলো প্রতিরোধ করব ইনশাল্লাহ। ভোটের দিন কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী। জামাতের যিনি ক্যান্ডিডেট, তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। আসনটি থেকে জয়ের বিষয়ে শতভাগ আশা জানান আমিনুল হক। ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আমি আমার এই এলাকার জন্য যে কর্ম পরিকল্পনা করেছি সেটা ইনশাআল্লাহ পরিকল্পিতভাবে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। আরব সাগরে একটি আমেরিকান বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে, সমুদ্রে নতুন করে উত্তেজনার কারণে পারমাণবিক আলোচনার পরিকল্পনা ম্লান হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থার AFP হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে বলেন, এই ঘটনার পরও মার্কিন দূত স্টিভ হুইটকফ এই সপ্তাহের শেষের দিকে ইরানের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর। ক্রিকেট। খেলার মাঠে রাজনীতির অভিযোগ তুলে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আমলে না নিয়ে আইসিসি দলটিকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। PSL নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, এবারের আসরের জন্য বাংলাদেশি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি হয়েছে। নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রে অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। লাহোর জানিয়েছে, মোস্তাফিজুরের সঙ্গে 6,44,00,000 পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় 2,81,00,000 টাকার বেশি। 11 ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড গঠন করবে দলগুলো। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্র মেরামত ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপি ইশতেহার কাল। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের সবশেষ নির্বাচনী সমাবেশ। সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, দাবি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। আসলে লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড।
7 আসামির যাবজ্জীবন, রাজশাহী আফজালুলকে ক্ষমা। এবং রাজধানীর পল্লবীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, অভাবের তাড়নায় আত্মহত্যা ধারণা পুলিশের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টা দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।